ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর একটি প্রবন্ধ বিড়াল। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রন্থটি নেওয়া হয়েছে তার কমলাকান্ত গ্রন্থ থেকে, যেটা 1875 গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। যদিও লেখা বঙ্গদর্শন পত্রিকা 1873 প্রকাশিত হয়েছিল। এই বিড়াল প্রবন্ধটিতে আমরা এক ব্যঙ্গাত্মক এবং হাস্যধর্মী একটা প্রবন্ধ আমরা এখানে পাবো। এখানে এই প্রবন্ধটিতে আমরা পাবো 1875-এর আগে বর্তমান সমাজের যে চিত্র, অর্থাৎ সমাজের যে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর মধ্যে যে প্রভেদ, যে ভেদাভেদ, সেই ভেদাভেদ নিয়ে বঙ্কিমচন্দ্র কমলাকান্ত নামে একজন ব্যক্তি, কল্পিত ব্যক্তি তিনি আবিষ্কার করেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন। তার এই কমলাকান্তের দপ্তর 13 সংখ্যক প্রবন্ধ হচ্ছে আমাদের এই বিড়াল। এই বিড়াল প্রবন্ধে সেই কমলাকান্ত হচ্ছে একজন ব্যক্তি যিনি আফিমখোর, সবসময় নেশায় বুঁদ হয়ে থাকেন। তিনি হচ্ছেন সমাজের ধনী শ্রেণীর একজন প্রতিনিধি বলা যেতে পারে। আর এখানে আরেকটা চরিত্র পাবো, বিড়াল। হ্যাঁ, ঠিকই শুনছো, বিড়াল। এই বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথোপকথন, অর্থাৎ একজন মানুষ একজন বিড়ালের সঙ্গে যে কথোপকথন, সেইটা আমরা এই প্রবন্ধে পাবো। অদ্ভুত হাস্যরসাত্মক সহকারে এই প্রবন্ধটি আমাদের কাছে লেখক বঙ্কিমচন্দ্র স্বয়ং আমাদের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ সমাজে এই বিড়াল হচ্ছে সমাজের গরিব শ্রেণীর, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের প্রতিনিধি, যারা দুবেলা দুমুঠো মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেও দুবেলা ক্ষুধার অন্ন জোগাড় করতে পারে না, তাদের প্রতিনিধি হচ্ছে এই বিড়াল। আর বঙ্কিমচন্দ্র হচ্ছে সমাজে তৎকালীন ধনী শ্রেণীর, শাসক শ্রেণীর, জোরদার, তালুকদার, প্রভাবশালী ব্যক্তির প্রতিনিধি। এই প্রবন্ধটি অদ্ভুতভাবে সেই বিড়ালের, এই গরিব শ্রেণীর প্রতিনিধি হিসাবে বঙ্কিমচন্দ্র অর্থাৎ কমলাকান্তের মাধ্যমে সমাজে বার্তাটা পৌঁছে দিয়েছেন যে কিভাবে এই গরিব শ্রেণীর মানুষ কিভাবে শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছে, আর ধনী শ্রেণীর মানুষ কিভাবে তাদেরকে অবহেলিত করছে, তার একটা বাস্তব চিত্র এখানে হাস্যরসাত্মক সহকারে ফুটিয়ে তুলেছেন। প্রবন্ধটি শুরু হচ্ছে এইভাবে, অর্থাৎ কমলাকান্ত অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে কাল্পনিক সৃষ্টি, সেই কমলাকান্ত তিনি আফিমে বুঁদ হয়ে কি করছেন, যে চারপায়ে অর্থাৎ খাটের উপরে হুঁকা হাতে তিনি ঝিমাইতেছিলেন, অর্থাৎ শয়ন ঘরে চারপায়ের উপরে হুঁকা হাতে তিনি ঝিমাইতেছিলেন। আর একটা মিটমিট করে আলো জ্বলিতেছিল, দেয়ালে তার ছায়া পেতবৎ নাচিতেছিল। তখন আহার প্রস্তুত হয় নাই, তাই হুঁকা হাতে নির্মিলিত লোচনে কমলাকান্ত ভাবিতেছিলেন যে আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। ঠিক এমন সময় একটা শব্দ হলো, ম্যাও। কমলাকান্ত তাকিয়ে দেখলেন, কিছু দেখা পেলেন না। ভাবলেন যে ওয়েলিংটন নিশ্চয়ই বেড়াল প্রাপ্ত হইয়া আমার কাছে ওই আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। এরপর তিনি ভাবছে একটু কঠোর হওয়া দরকার, কারণ ডিউক সাহেব ইতিমধ্যে তিনি পুরস্কৃত হইয়াছে, আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইবে না, আর তাছাড়া অতিরিক্ত লোভ ভালো না। ডিউক বলিলেন, ম্যাও। কমলাকান্ত ভালো করে তাকালেন, তাকিয়ে দেখলেন যে না, এ ডিউক না তো, একটা মার্জার অর্থাৎ বিড়াল, বিড়াল সুন্দরী। প্রসন্ন যে দুধ দিয়া গিয়াছিল, সেই দুধটা প্রসন্ন বদনে খাইয়া, অর্থাৎ প্রসন্ন চিত্রে আহার করিয়া আমার তো তাকিয়ে আছেন। আমি যখন ওয়াটারলু যুদ্ধের ব্যূহ রচনায় ব্যস্ত, তখন সেই দুধটা উদারসাৎ করিয়াছে, আর উদারসাৎ করিয়া আমার দিকে যেন ব্যঙ্গের দৃষ্টিতে তাকিয়া হয়তো ব্যঙ্গ করে বলছে, কেহ বিল ছেঁচে মরে, কেহ খায় কই। এবং আমার তো ব্যঙ্গ দৃষ্টিতে হয়তো বলিতেছে, আমি তো দুধটা খাইয়াছি, বলো এখন কি করিবে, বলো কি, দুধ তো আমার বাপের না, মঙ্গলার, প্রসন্ন দুয়ে আমাদের কাছে রেখে গেছিল, অর্থাৎ আমাকে দিয়েছিল। অতএব সেই দুধে আমার যেমন অধিকার আছে, বিড়ালেরও তেমন অধিকার আছে। কিন্তু একটা প্রচলিত একটা প্রথা, নিয়ম আছে যে বিড়াল দুধ খেয়ে গেলে লাঠি নিয়ে তাকে তাড়া করিতে হয়, আর যদি তাড়া না করি তাহলে সেই সমাজের চোখে আমি একটা কাপুরুষ হিসাবে গণ্য হব। তাই কি করলাম, অনেক খুঁজে একটা ভগ্ন ষষ্ঠী জোগাড় করিয়া সেই বিড়ালের তন উঠিয়া তাড়া করিলাম। বিড়াল কমলাকান্তকে চিনিতেন, তাই আমার হাতে সেই ভগ্ন ষষ্ঠী লাঠি দেখিয়া আমার মুখের তন একটু তাকিয়া ম্যাও বলিয়া পাশে ঘিরিয়া আমার মুখের তন তাকিয়ে আছে।
ভাবলাম আর এই ভগ্নষষ্ঠী একটা লাঠির প্রয়োজন হবে না, তাই ভগ্নষষ্ঠীটা রেখে আবার হুঁকা হাতে গিয়া সে চারপায়ে খাটিয়ার উপর গিয়ে বসিলাম। ঠিক সেই সময় একটা দিব্যকর্ণ প্রাপ্ত হইলাম। ঠিক যেন বিড়াল আমার সাথে কথা বলিতেছে। বিড়াল যেন আমাকে বলছে, আচ্ছা একটু ভেবে দেখো তো, ও হুঁকা হাতে একটু বসে একটু ভাবো, একটু বিচার করে দেখো তো, এ সংসারে সকল ক্ষীর, সর, দুধ, দধি, মাখন, মাছ, মাংস সবই কি তোমরা খাইবে? আমরা কিছু পাইব না? তোমরা মনুষ্য জাতি, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধাবৃত্তি আছে, আমাদের কি ক্ষুধাবৃত্তি নাই? তোমরা আহার করিলে আমরা কিছু বলি না, অথচ আমরা আহার করিলে তোমরা কেন লাঠি লইয়া ঠ্যাঙাইতে যাও? কোন শাস্ত্রে পড়িয়াছ যে বেড়াল খাইলে বা আহার করিলে তাকে লাঠি লইয়া তাড়া করিতে হয়? আমি বুঝে উঠতে পারি না। তবে তোমাদের একটু উপদেশ দিতে চাই। এই চতুষ্পদ প্রাণীর কিছু উপদেশ তোমরা শোনো, তোমাদের কিছু উপকারে আসবে। মানুষের এই জরাজীর্ণ মনুষ্য প্রাণীর ধর্ম কি? মানুষের পরম ধর্ম হচ্ছে পরোপকার। তাহলে আপনার অর্থাৎ ওই দুধে আমার আমি আহার করিয়া আমি পরিতৃপ্ত, আমি অনেক উপকার পাইয়াছি, অতএব সেখানে আপনার পুণ্য সঞ্চয় হইয়াছে। অতএব আমাকে শাস্তি না দিয়া আমাকে প্রশংসা করো, কারণ আমি যে চুরি করে দুধটা খাইয়াছে তাতে আমার উপকার হয়েছে, তোমার পূর্ণ সঞ্চয় হইয়াছে। অতএব আমাকে শাস্তি নয়, প্রশংসা করো, আমি আপনার পরম ধর্মের সহায়। তারপরে সেই বিড়াল বলছে, আচ্ছা একটু ভেবে দেখো তো, আমি চোর, চুরি করে খাই, আমি কি সাত করে চুরি করছি? মানুষ কি সাত করে চোর হয়? মানুষ খেতে না পেলেই তবে তো চোর হয়। এই সমাজে কত ধনী শ্রেণীর মানুষ আছে, সাধু শ্রেণীর মানুষ আছে, যারা একের পর এক খাদ্য সঞ্চয় করে মজুত করে রাখে, অথচ কত অভাব দিন দুঃখী মানুষ যারা খেতে পায় না, কত ক্ষুধার জ্বালায় আজকে এখানে ওখানে পড়ে বেড়াচ্ছে, অথচ ধনী শ্রেণীর মানুষরা একের পর এক খাদ্য মজুত করে রাখছে। তাদের কেন শাস্তি হয় না? শুধু শাস্তি আমাদের। আমরা পাঁচিলে পাঁচিলে, দেয়ালে, প্রাঙ্গণে প্রাঙ্গণে সব জায়গায় ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই, কেউ আমাদের ডাকিয়া একটু কাঁটা একটু ভাত কিছু দেয় না। অথচ তাদের উচ্চবিষ্ট যে সমস্ত খাবার, কাঁটা ভাত তরকারি যা কিছু বেশি হয়, তারা কি করছে? নর্দমায় ফেলে দিচ্ছে কিংবা পুকুরের জলে ফেলে দিচ্ছে, অথচ আমাদেরকে একটু দেয় না। আচ্ছা আমাদেরকে দিলে কি ক্ষতি? আমাদের দুঃখে একটু সহানুভূতি হলে কি এমন ক্ষতি হয়? ক্ষুধার জ্বালা কি সেটা তো আমরা জানি, তোমরা তো বুঝবে না। আচ্ছা এই দুধটা আমি খাইয়াছি বলিয়া আমাকে লাঠি নিয়া মারিতে আসিয়াছ। আচ্ছা এই দুধটা কোনো যদি শিরোমণি বা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা কোনো ন্যায়লঙ্কার তর্কলঙ্কার যদি এসে দুধটা খাইতো, তাহলে কি তাকে লাঠি লইয়া তাড়া করিতে যাইতে পারিতেন? সেই ব্যক্তি যদি দুধটা খাইতো, তাহলে তার কাছে গিয়ে আরো আদর করিয়া বলিতেন, বাবু আরো কিছু খাবার আনিয়া দিই। তাহলে আমরা কেন খাইলে লাঠি লইয়া তাড়িয়া মারিতে যাও? তোমরা হয়তো বলিবে তিনি ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। আচ্ছা ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি বা ধনী শ্রেণীর মানুষ বলে কি তার ক্ষুধা বেশি? আমাদের কি ক্ষুধা নাই? তোমরা ভর পেটে থাকো আর আমরা ক্ষুধার জ্বালায় চারিদিকে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই। আচ্ছা সেই সমাজে একটা মানুষের একটা ব্যাধি আছে, সেটা হচ্ছে সমাজের চোখে অর্থাৎ তেলা মাথায় তেল দেয়া মানুষের একটা বড় একটা রোগ বা ব্যাধি। অর্থাৎ যে খেতে চায় না, খাওয়ার নামে অসন্তুষ্ট হয়, তার জন্য ভোজের আয়োজন করো, অথচ যে মানুষটা খেতে পায় না, বিনা আহ্বানে সে যখন একটু খাবার চুরি করে খায়, তাকে আপনার চোর বলে সাব্যস্ত করো, শাস্তি দাও। ছি ছি। এই যে আমরা এই একের পর এক পাঁচিলে প্রাঙ্গণে ঘুরে ঘুরে বেড়াই, কেউ তো আমাদেরকে খেতে দেয় না। তবে হ্যাঁ, যাদের পোষা বেড়াল অর্থাৎ যাদের পোষ্য, তারা যদি খেলা দেখায় বা তাদের যদি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের খেতে দেয় এবং আমরা খুবই সন্তুষ্ট হই। কিন্তু সবাই তো না। আমরা সবাই ক্ষুধার জ্বালায় এখানে ওখানে ঘুরে বেড়াই, ক্ষুধার জ্বালায় আমাদের জীব লগলগ করে, আমাদের দেহে কালশিটে দাগ পড়ে যায়, আমাদের হাড় জিরজিরে কঙ্কালসার দেহ, আমাদের কেউ কিন্তু ডাকিয়া এক মুঠো খেতে দেয় না। অথচ এই পৃথিবীতে এই মাছ, মাংস, দুধ, দধি আমাদেরও খাবার অধিকার আছে। আমাদেরকে খাইতে দাও, নইলে আমরা চুরি করে খাইব। এই পৃথিবীতে কত ধনী শ্রেণী, কত কৃপণ শ্রেণীর মানুষ আছে, যারা 5-6 জনের খাবার একজনে ঘর বন্দি করে রাখে, তার কেন শাস্তি হবে না? আর আমরা দুমুঠো খাদ্যের জন্য যখন চুরি করি, তখন আমাদের শাস্তি হয়। তাহলে সেই ধনীর শাস্তি কেন হবে না? সেই কৃপণের শাস্তি কেন হবে না?
আমাদেরকে খাইতে দাও। এই পৃথিবীতে আমরা না খাইতে মরিতে আসি নাই, এই পৃথিবীতে সবাই আহার করতে অর্থাৎ বাঁচিয়া থাকিতে সবার দুমুঠো পেট ভরে খাওয়ার ইচ্ছা সবাইয়ের আছে, আমাদেরকে খাইতে দাও। এই কথা শুনে কমলাকান্ত বলছে, থাম মার্জার সুন্দরী, থাম, তোর কথার মধ্যে বড় সোশ্যালিস্ট অর্থাৎ সমাজ বিরোধী কথা আছে, তুই থাম। সমাজে যদি ধনী শ্রেণীর মানুষরা ধন সম্পদ অর্থাৎ সঞ্চয় করে না রাখে, তাহলে সমাজের উন্নতি হবে কি করে? বিড়াল বলছে, সমাজের উন্নতিতে আমাদের কি লাভ? আমরা তো খেতে পাই না, আমাদের কাছে দুমুঠো অন্নই সবচেয়ে বড় কথা। সমাজে উন্নতি হলো কি না হলো আমার তো দেখার দরকার নেই, আমি ক্ষুধার্ত অভুক্ত, আমার দুমুঠো খেতে পেলেই হলো। এই কথা শুনে কমলাকান্ত বলছে, দেখো, সমাজে ধন সঞ্চয় করে রাখা অবশ্যই বাঞ্ছনীয়, কারণ সমাজের উন্নতির জন্য এই ধন সম্পদ রাখা অবশ্যই প্রয়োজন। আর তাছাড়া গরিব শ্রেণীর সমাজের উন্নতিতে তার প্রয়োজন থাক বা না থাক, ধনী শ্রেণীর মানুষের অবশ্যই প্রয়োজন। অতএব চোরের শাস্তি অবশ্যম্ভাবী। এই কথা শুনে বিড়াল বলছে, তাহলে আমরা সেই শাস্তি অর্থাৎ চোরকে ধরে ফাঁসি দাও, আমরা মাথা পেতে নেব। তবে অবশ্যই যে আমাদেরকে শাস্তি দেবে সেই বিচারক যেন অবশ্যই বিচার দেওয়ার আগে 3 দিন তিনি যেন অভুক্ত না খেয়ে থাকে। তার যদি চুরি করে খেতে যদি না ইচ্ছা না হয়, তাহলে আমাকে শতবার শাস্তি দেয়, এটা নিয়ম করে রেখে যাওয়া উচিত। আর তুমি কমলাকান্ত আমাকে লাঠি নিয়ে মারতে এসেছো, তুমি অবশ্যই 3 দিন অভুক্ত না খেয়ে থেকে যদি তুমি নসিরামের ভাড়ার ঘরে যদি ধরা না পড়ো, তাহলে আমাকে যে শাস্তি দিও, যেভাবে মারো খুশি, আমি কিছু মনে করব না। বঙ্কিমচন্দ্র বলছে, থাম, এই সমস্ত নীতি বিরুদ্ধ এই সমস্ত কথা বলা পাপ। আমি তোকে বরং একটা ওই নিউম্যান পার্কের একটা গ্রন্থ দেব, পড়িস, উপকারে আসবে। একটু ধর্ম সম্পর্কে পড়, নইলে কমলাকান্ত গ্রন্থটি পাঠ করিস, তাতে উপকারে আসবে। আর এক কাজ কর, কাল প্রসন্ন কিছু ছানা দিয়ে যাবে আহারান্নে, অর্থাৎ জলযোগের সময় আসিস, দুজনে ভাগ করে খাবো খন। এখন আর কারোর হাঁড়ি মারিতে যাস না। আর যদি একান্ত ক্ষুধার্ত হয় আসিস, 1 সরিষা পরিমাণ আফিম দেব। আফিমে আমাদের কোনো কাজ নেই, যদি হাঁড়ি মারিব কি সেটা বলা যায় না, ক্ষুধার উপর নির্ভর করবে। এই বলিয়া বিড়াল চলে গেলেন। কমলাকান্ত যেন মনে একটা অদ্ভুত আনন্দ হলো, যে একটা পতিত আত্মাকে সঠিক আলোর পথে আনতে পেরেছি, এই ভেবে তার মনে আনন্দ হলো।